সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রভাষক গণিত বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমার ইউটিউব ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই জানো 18 মার্চ থেকে আমাদের কলেজ সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি চলতেছে এই মহা দুর্যোগের কারণে, যে কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠান সহ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা হুমকির মুখে। আমাদের শিক্ষার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তোমাদের সামান্যতম উপকারের ইচ্ছায় আমি আজ ইউটিউবে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। আজ তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় জটিল সংখ্যার উপরে কিছুটা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই আলোচনাটা দেখলে কিছুটা উপকৃত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো শুরু করা যাক। জটিল সংখ্যা কি? x প্লাস আই ওয়াই আকারের যে কোনো সংখ্যাকেই জটিল সংখ্যা বলা হয়, যেখানে শর্ত হচ্ছে x এবং y উভয়ই বাস্তব সংখ্যা এবং i কাল্পনিক একক যার মান √(-1)। অর্থাৎ আমরা বলতে পারি যে x প্লাস আই ওয়াই আকারের যে কোনো সংখ্যাকেই জটিল সংখ্যা বলা হয়, যেখানে x y বাস্তব সংখ্যা এবং i এর মান √(-1)। জটিল সংখ্যাকে সাধারণত z দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ z = x প্লাস আই ওয়াই। তো এখানে এই যে x কে বলা হয় বাস্তব অংশ এবং y কে বলা হয় কাল্পনিক অংশ। তাহলে কোন জটিল সংখ্যায় x কে বাস্তব অংশ এবং y কে কাল্পনিক অংশ বলা হয়। তো এখন আমরা কয়েকটি উদাহরণ দেখব। উদাহরণ 1, z1। যেহেতু এখানে x y বাস্তব সংখ্যা, সেটা শূন্য হতে পারে, ধনাত্মক ঋণাত্মক যে কোনো বাস্তব সংখ্যা। তো আমি x2 ব্যবহার করব এবং y3 ব্যবহার করব। তাহলে প্রথম জটিল সংখ্যাটি নিলাম 2 + 3i। দ্বিতীয় জটিল সংখ্যা x এর ভ্যালু 0 ব্যবহার করব, y এর ভ্যালু 3 থাকলো, অর্থাৎ 0 + 3i। তৃতীয় জটিল সংখ্যা x এর ভ্যালু 2 রেখে y এর ভ্যালু 0 ব্যবহার করব, তাহলে 2 + 0i। চতুর্থ জটিল সংখ্যা z4, x এবং y উভয়ের ভ্যালু 0 ব্যবহার করব, তাহলে 0 + 0i। এই হচ্ছে x y এর বিভিন্ন বাস্তব মান নিয়ে 4টি জটিল সংখ্যা উদাহরণস্বরূপ লিখলাম। তো এখানে যদি আমরা খেয়াল করি, এই যে প্রথম জটিল সংখ্যা, এখানে আর কোনো ধরনের পরিবর্তন সম্ভব নয়, কিন্তু দ্বিতীয় জটিল সংখ্যায় বাস্তব অংশ 0। তাহলে আমরা এই জটিল সংখ্যাটিকে লিখতে পারি 3i, যেখানে কাল্পনিক একক i দৃশ্যমান। তৃতীয় জটিল সংখ্যায় কাল্পনিক অংশ 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শুধু 2, যেখানে কাল্পনিক একক i দৃশ্যমান নয়। একইভাবে চতুর্থ জটিল সংখ্যায় বাস্তব অংশ কাল্পনিক অংশ উভয়ই যেহেতু 0, এখান থেকে লিখতে পারি 0, যেখানে কাল্পনিক একক i দৃশ্যমান নয়। তাহলে কি দেখা গেল? এই যে 4টি জটিল সংখ্যা, এই 4টি জটিল সংখ্যার মাঝে 2টি সংখ্যা আবার বাস্তব রূপ নিল। আরো দুই একটি যদি আমি বাস্তব সংখ্যা দেখি, তাহলে মনে করলাম 1। তাহলে 1 সমান আমি লিখতে পারি 1 + 0i। তাহলে বাস্তব সংখ্যা 1 কে জটিল সংখ্যার রূপ দেওয়া যায়। একইভাবে ধরি
-5, তাহলে -5 কি লিখতে পারি -5 প্লাস 0i, অর্থাৎ এই যে -5 একটি বাস্তব সংখ্যা, তাকে জটিল সংখ্যা রূপ দেওয়া যায়। তাহলে এখান থেকে বলা যায় যে কোনো বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যা রূপ দেওয়া যায়। তার মানে প্রত্যেকটি বাস্তব সংখ্যা এক একটি জটিল সংখ্যা। আবার এখান থেকে যদি খেয়াল করি, এই যে জটিল সংখ্যা, এটাকে বাস্তব সংখ্যা রূপ দেওয়া যাচ্ছে না, এই জটিল সংখ্যাটিকেও বাস্তব সংখ্যায় রূপ দেওয়া যাচ্ছে না। অর্থাৎ যেসব জটিল সংখ্যায় কাল্পনিক অংশটি অশূন্য, তাদেরকে বাস্তব সংখ্যায় রূপ দেওয়া যায় না। আর যাদের কাল্পনিক অংশ শূন্য, তাদেরকে বাস্তব সংখ্যায় রূপ দেওয়া যায়। তার মানে প্রত্যেকটি জটিল সংখ্যায় বাস্তব সংখ্যা নয়। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এই চারটি জটিল সংখ্যা, চারটির মাঝে আবার দুটি আছে কি বাস্তব সংখ্যা। অর্থাৎ আমাদের যতগুলো জটিল সংখ্যাই থাক না কেন, তার মাঝেই আছে বাস্তব সংখ্যা। তাহলে আমরা বলতে পারি বাস্তব সংখ্যার সেট জটিল সংখ্যার সেটের উপসেট। অর্থাৎ বাস্তব সংখ্যার সেট যদি হয় আর, আর জটিল সংখ্যার সেট হয় সি, তাহলে আমরা লিখতে পারি আর সি এর উপসেট। এর আগে আমরা যখন বাস্তব সংখ্যার নিয়ে আলোচনা করেছি, তখন স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেটের মাঝে সম্পর্ক পেয়েছিলাম এন উপসেট, জেড জেড উপসেট আর। তাহলে এই দুটি থেকে আমি সমন্বয় করে লিখতে পারি এন উপসেট জেড, জেড উপসেট আর, আর উপসেট সি। এই হচ্ছে সংখ্যার সেটের মাঝে সম্পর্ক। তাহলে আমরা বাস্তব সংখ্যা জটিল সংখ্যার মাঝে যে সম্পর্কটি পেলাম, যে প্রত্যেকটি বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা, কিন্তু প্রত্যেকটি জটিল সংখ্যা বাস্তব সংখ্যা নয়। এবার আমরা দেখব অনুবন্ধী জটিল সংখ্যা। এই যে z = x + i একটি জটিল সংখ্যা, অর্থাৎ যদি z = x + i একটি জটিল সংখ্যা হয়, তবে x - iy হচ্ছে এই জটিল সংখ্যার একটি অনুবন্ধী জটিল সংখ্যা। আর অনুবন্ধী জটিল সংখ্যাকে z বার দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ z বার = x - iy হচ্ছে এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা। তো উদাহরণ, যে জটিল সংখ্যাগুলো আমার এখানে লেখা আছে, তাদের যদি অনুবন্ধী জটিল সংখ্যা লিখি, তাহলে z1 এর জন্য পাবো z1 বার 2 - 3i, z2 এর অনুবন্ধী জটিল সংখ্যা z2 বার 0 - 3i, z3 এর অনুবন্ধী জটিল সংখ্যা পাচ্ছি z3 বার = 2 - 0i, z4 0 - 0i। তাহলে এখান থেকে কি দেখা যায় -3i, এটা হচ্ছে 2, চতুর্থ অনুবন্ধী জটিল সংখ্যা 0। তাহলে এই হচ্ছে জটিল সংখ্যা এবং তাদের অনুবন্ধী জটিল সংখ্যা। এখানে একটু খেয়াল করলে দেখা যায় এই যে জটিল সংখ্যা তৃতীয় এবং চতুর্থ, আর তাদের অনুবন্ধী জটিল সংখ্যা একই অবস্থা দাঁড়ালো। তাহলে আমরা বলতে পারি কিছু কিছু জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা অভিন্ন। কখন সেটা হয়? যখন আমরা দেখি যে কোনো জটিল সংখ্যার কাল্পনিক অংশ শূন্য, সেক্ষেত্রে জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা সমান। কখন? শর্ত হচ্ছে কাল্পনিক অংশ শূন্য। তাহলে আমরা জটিল সংখ্যা এবং জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা আলোচনাটি দেখলাম। এবার আসি জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ।
জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ। 1806 সালে সুইস গণিতবিদ জন রবার্ট আর্গন জটিল সংখ্যাকে জ্যামিতিক প্রতিরূপ দিয়েছেন। তিনি যদি z = x + iy একটি জটিল সংখ্যা হয়, এখান থেকে এই যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ x এবং y এদের নিয়ে ক্রমজোড় x y গঠন করেছেন এবং এই x y ক্রমজোড়কে জ্যামিতিক রূপ দিয়েছেন। তিনি কি করেছেন যে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় x অক্ষকে বাস্তব অক্ষ এবং y অক্ষকে কাল্পনিক অক্ষ নামকরণ করেছেন। আর এই ক্রমজোড়টিকে একটি বিন্দু হিসেবে কার্তেশীয় স্থানাঙ্কে অবস্থান চিহ্নিত করেছেন যে পি এক্স ওয়াই, অর্থাৎ এই হলো কাল্পনিক অংশ ওয়াই পিএম আর ওএম হচ্ছে বাস্তব অংশ এক্স। আর আমরা কি দেখতে পেলাম, যদি জেড এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা হয়, তাহলে এই জটিল সংখ্যাটি আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় একটি বিন্দু উপস্থাপন করে, যে বিন্দুটির ভুজ হচ্ছে বাস্তব অংশ এবং কোটি হলো কাল্পনিক অংশ। তাহলে উদাহরণস্বরূপ যদি আমরা একটি জটিল সংখ্যা নেই যেটা হলো 2 + 3i, তাহলে এই জটিল সংখ্যাটি থেকে আমরা একটি বিন্দু পাচ্ছি 2, 3, যার অবস্থান মনে করি 1, 2 এবং 3, 1, 2, 3, এই হচ্ছে বিন্দু P 2, 3। আবার যদি আরেকটি জটিল সংখ্যা নেই যেটা হলো -4 - 3i, তাহলে এখান থেকে আমরা বিন্দু Q পাচ্ছি -4, -3। তাহলে বাস্তব অংশ ঋণাত্মক, অর্থাৎ 1, 2, 3, 4, কাল্পনিক অংশ ঋণাত্মক, তাহলে 1, 2, 3, এই হচ্ছে বিন্দু Q, অর্থাৎ -4, -3। তাহলে আমরা কি দেখতে পেলাম যে কোনো জটিল সংখ্যা x + iy হলে এখান থেকে x এবং y এর ক্রমজোড় দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় একটি বিন্দু উপস্থাপন করে। এরপর মডুলাস আর্গুমেন্ট। মডুলাস ও আর্গুমেন্ট। যদি z = x + iy একটি জটিল সংখ্যা হয়, তবে আমরা জানি এখান থেকে একটি বিন্দু পাই কি p x y। তাহলে দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি এই বিন্দুটিকে উপস্থাপন করি p x y এবং এখান থেকে বাস্তব অক্ষের উপরে pm লম্ব অঙ্কন করি, তাহলে pm হচ্ছে y এবং OM হলো x। এবার OP সংযুক্ত করি, এই OP বাহুর দৈর্ঘ্য হলো r। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, P ও M একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের P ও M কোণটিকে থিটা চিহ্নিত করলাম। তাহলে এই OP রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি থিটা কোণ উৎপন্ন করবে। তো এখান থেকে সমকোণী ত্রিভুজের ধর্ম অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে আমরা পাচ্ছি r² = x² + y², অর্থাৎ r √x + x² + y²। এই যে জটিল সংখ্যাটির বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ থেকে r এর মানটি পেলাম, এই মানটি হচ্ছে জটিল সংখ্যাটির মডুলাস। আর জটিল সংখ্যার মডুলাসকে সাধারণত মডুলাস z দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ z মডুলাস = r √x
x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আসি আর্গুমেন্ট। এই যে ওপি রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলো, এই থিটাই হচ্ছে জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। তাহলে দেখা যাক P ও M ত্রিভুজ থেকে থিটার মানটা কি আসে। আমরা জানি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এই থিটাই হলো z এর আর্গুমেন্ট। তো সাধারণ আর্গুমেন্ট হচ্ছে টু এন পাই প্লাস থিটা, যেখানে n পূর্ণ সংখ্যা। এই 2n পাই প্লাস থিটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। আর যখন থিটার মানটা মাইনাস পায়ের চেয়ে বড় এবং পায়ের সমান বা পায়ের চেয়ে ছোট, তখন এই থিটার মানকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। অর্থাৎ এটা হচ্ছে মুখ্য তাহলে আমরা আবার একটু খেয়াল করি, যদি x প্লাস iy একটি জটিল সংখ্যা হয়, তাহলে আমরা দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় p একটি বিন্দু পাই, সেখান থেকে pm লম্ব অঙ্কন করলাম, OP সংযুক্ত করলাম। এই OP রেখার দৈর্ঘ্য হচ্ছে r, যে r এর মান পেলাম √x² + y²। এই r এর মানই হচ্ছে z এর মডুলাস। আর জটিল সংখ্যার মডুলাসকে z মডুলাস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে z মডুলাস সমান √x² + y²। আর এই যে OP রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে থিটা কোণ উৎপন্ন করলো, এই থিটা কোণটি হচ্ছে জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। আর থিটার মানটি পেলাম আমি কত? থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। যেহেতু এই OP রেখাটি যে কোনো সংখ্যক বার ঘুরে আসতে পারে, তাই থিটার সাধারণ মানটি হচ্ছে 2n পাই প্লাস থিটা। n এর ভ্যালু যে কোনো পূর্ণ সংখ্যা। আর যখন থিটার মানটি মাইনাস পায়ের চেয়ে বড় এবং পায়ের সমান বা পায়ের চেয়ে ছোট, তখন থিটার মানটিকে বলা হয় জটিল সংখ্যাটির মুখ্য আর্গুমেন্ট। এবার আসি জটিল সংখ্যার পোলার আকার। একইভাবে যদি z = x + iy একটি জটিল সংখ্যা হয়, তাহলে p একটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটি বিন্দু। এখান থেকে pm লম্ব অঙ্কন করে ঠিক আগের মতোই x y r চিহ্নিত করলাম এবং OP x অক্ষের ধনাত্মক দিকের সাথে সেই থিটা কোণ উৎপন্ন করলো। সবকিছু ঠিক আগের মতোই থাকলো। এখানে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত থেকে আমরা কি পাচ্ছি, যে y বাই r সমান sin থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি y = r sin থিটা। আর x বাই r পাচ্ছি cos থিটা। তাহলে এখান থেকে x = r cos থিটা। এই যে জটিল সংখ্যাটি আমার ছিল x + iy, এখন যদি আমি x এবং y এর ভ্যালু r থিটার মাধ্যমে এখানে প্রতিস্থাপন করি, তবে পাচ্ছি z = r cos থিটা প্লাস i r sin থিটা। এখান থেকে আমি যদি r কে কমন নেই, তাহলে পাচ্ছি r cos থিটা প্লাস i sin থিটা, যেখানে থিটার কন্ডিশন হচ্ছে থিটা tan ইনভার্স y বাই x। তাহলে এই যে জটিল সংখ্যাটির কার্তেশীয় আকার ছিল x + iy, সেখানে
আর এবং থিটার মাধ্যমে আকারটি পেলাম আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে tan ইনভার্স y বাই এক্স। এই আকারটি হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার। এবার দেখব বিভিন্ন চতুর্ভাগে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্টের অবস্থাটা কি হয়। আমরা প্রথম চতুর্ভাগের জন্য একটি জটিল সংখ্যা নিলাম z1, যেটা x প্লাস iy, অর্থাৎ এই জটিল সংখ্যাটি একটি বিন্দু p x y প্রকাশ করে। তাহলে আমি দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় p বিন্দুটি x y স্থাপন করে pm লম্ব অঙ্কন করে ওপি সংযুক্ত করলাম। তাহলে পি ও এম কোণটিকে থিটা চিহ্নিত করলাম। এখানে পি এম হচ্ছে ওয়াই, ও এম হলো এক্স, ওপি হচ্ছে আর। তো এখানে এই যে থিটাটি তো হচ্ছে আর্গুমেন্ট। আর আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আর পাই √x² প্লাস y²। আর এখান থেকে tan থিটা ইকুয়াল টু পাচ্ছি y বাই এক্স, অর্থাৎ থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স, অর্থাৎ z1 এর জন্য প্রথম চতুর্ভাগে মডুলাস এবং আর্গুমেন্ট অবস্থাটি দেখলাম। এবার দেখব দ্বিতীয় চতুর্ভাগে মডুলাস আর্গুমেন্টের অবস্থাটা কি আসে। দ্বিতীয় চতুর্ভাগের জন্য z2 মাইনাস এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা নিলাম, যে জটিল সংখ্যাটি কিউ বিন্দু মাইনাস এক্স কমা ওয়াই প্রকাশ করে। তাহলে দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় কিউ বিন্দুটি হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ মনে করি ইহাই কিউ বিন্দু মাইনাস এক্স ওয়াই। তাহলে বাস্তব অক্ষের উপরে কিউ এম লম্ব অঙ্কন করে ও কিউ সংযুক্ত করলাম। তো এখানে কিউ ও এম একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, যেখানে সূক্ষ্মকোণ কিউ ও এম কে আলফা চিহ্নিত করলাম। এখন এখান থেকে কিউ এম বাহুর দৈর্ঘ্য ওয়াই আর ও এম বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, ওপি বাহুর দৈর্ঘ্য আর। তাহলে আমি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এখানে পাচ্ছি r ইকুয়াল টু √x² প্লাস y²। এবার এই সমকোণী ত্রিভুজ থেকে tan আলফা সমান পাচ্ছি y বাই এক্স, যেখান থেকে আলফা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। এই যে সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত থেকে আমি আলফা নির্ণয় করলাম, এটা শুধুমাত্র ত্রিভুজের কোণাবলী ব্যবহার করে। এই আলফা কিন্তু আর্গুমেন্ট নয়। আমার আর্গুমেন্ট কোনটা? আর্গুমেন্ট হচ্ছে ও কিউ রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই হলো আর্গুমেন্ট থিটা। তাহলে আমি এই থিটার মানটা কি করে বের করতে পারি? মনে করো এখান থেকে আমি কি করলাম, এই হচ্ছে পাই, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পাই কোণ নিলাম। এবার
এই পাই থেকে যদি আমি এই আলফাকে মাইনাস করে দেই তাহলে কি পাচ্ছি, এই থিটাকে পাচ্ছি, অর্থাৎ থিটা ইকুয়াল টু পাই মাইনাস আলফা। তার মানে এখান থেকে পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এই হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের আর্গুমেন্ট, দ্বিতীয় চতুর্ভাগের মডুলাস। এবার দেখব, আচ্ছা আবার একটু খেয়াল করি, দ্বিতীয় জটিল সংখ্যাটি দ্বিতীয় চতুর্ভাগে একটি বিন্দু উপস্থাপন করে। তাহলে এখান থেকে আমি কিউএম লম্ব অঙ্কন করলাম যা y কে নির্দেশ করে, ওএম x কে নির্দেশ করে, ও কি হচ্ছে r। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি r এর মানটা বের করলাম যা z2 এর মডুলাস, আর এই সমকোণী ত্রিভুজ থেকে আমি আলফা বের করে নিলাম যেটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত ব্যবহার হয়েছে। তো এখানে এই আলফা এই x অক্ষের সাথে কোনো সম্পর্ক নেই। তো আমার আর্গুমেন্ট হচ্ছে ও কিউ রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে থিটা, সেটাই হলো আর্গুমেন্ট। তাহলে আমি এই থিটাটা কি করে বের করতে পারি? আমি কি করলাম যে এক সরল কোণ পাই থেকে এই আলফা কোণটাকে মাইনাস করে দিলাম, তাহলে কি পাচ্ছি, থিটার সমান পাচ্ছি, অর্থাৎ থিটা ইকুয়াল টু পাই মাইনাস আলফা। পরবর্তীতে আলফার মান tan ইনভার্স y বাই x প্রতিস্থাপন করলাম। এই হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য মডুলাস এবং আর্গুমেন্ট। এবার আসি তৃতীয় চতুর্ভাগে মডুলাস আর্গুমেন্ট। এর জন্য আমি তৃতীয় জটিল সংখ্যা নিলাম z3 মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ এই জটিল সংখ্যাটি দ্বারা একটি বিন্দু r মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই প্রকাশিত হয়। তাহলে আমি বিন্দুটিকে দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি উপস্থাপন করি তাহলে কি পাচ্ছি, মাইনাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিক, কাল্পনিক অক্ষের ঋণাত্মক দিক। তাহলে মনে করি এই বিন্দুটি হচ্ছে আর মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে আর বিন্দু হতে বাস্তব অক্ষের উপর আর এম লম্ব অঙ্কন করলাম ও আর সংযুক্ত করলাম। আমি আর ও এম কোণকে আলফা চিহ্নিত করলাম, যেখানে ও এম হচ্ছে এক্স আর আর এম বাহুর দৈর্ঘ্য হলো ওয়াই ও আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল আর। তাহলে এখানে আর ও এম একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাচ্ছি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত নিয়ে পাচ্ছি tan আলফা ইকুয়াল টু y বাই x, অর্থাৎ আলফা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এই যে আমি আলফা নির্ণয় করলাম, এই আলফার সাথে কিন্তু x অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক দিকের কোনো সম্পর্ক নেই। তো আমি কি নির্ণয় করব, আর্গুমেন্ট নির্ণয় করব। এখানে আর্গুমেন্টটা কি, আর্গুমেন্ট হচ্ছে এই যে ও আর রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই যে কোণটি, ইহাই হচ্ছে আর্গুমেন্ট। তাহলে আমি এই কোণটি কিভাবে নির্ণয় করতে পারি? আমি কি করব যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে ঘুরে এক সরল কোণ, x অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে ঘুরে এক সমান সরল কোণ উৎপন্ন করব, অর্থাৎ লিখতে পারি মাইনাস পাই। এখন যদি এই কোণটি যোগ করি তাহলে কি হচ্ছে, মাইনাস পাই প্লাস আলফা। কি হলো, যে একটি ঋণাত্মক কোণের সাথে একটি ধনাত্মক কোণ যোগ হলো। তাহলে মাইনাস পাই, এই যে মাইনাস পাই এখান এর সাথে যখন আলফা যোগ হলো তখনই আমি পাচ্ছি এই থিটা আর্গুমেন্ট, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই প্লাস আলফা, অর্থাৎ থিটা সমান মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। এই হচ্ছে তৃতীয় চতুর্ভাগে জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। তাহলে আবার একটু খেয়াল করি,
যদি z3 একটি জটিল সংখ্যা হয় তাহলে এটা দ্বারা -x - y তৃতীয় চতুর্ভাগে একটি বিন্দু উপস্থাপন করে, তাহলে বিন্দুটিকে উপস্থাপন করে rm লম্ব অঙ্কন করলাম, ON কে x, rm কে y, OR কে r দ্বারা সূচিত করলাম। এখানে সমকোণী ত্রিভুজের ধর্ম ব্যবহার করে r পেলাম x² y² √, আর আলফা পেলাম tan ইনভার্স y/x। এই আলফা আমি পেয়েছি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির অনুপাত থেকে, x অক্ষের সাথে যে আলফার কোনো সম্পর্ক নেই। তো আমার আর্গুমেন্ট হচ্ছে x অক্ষের সাথে সম্পর্কিত, যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে OR রেখাটি যে কোণ উৎপন্ন করেছে, এই যে থিটা, ইহাই হচ্ছে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট। এখন আমি জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করব? এই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে ঘুরে -π কোণ নিলাম, এর সাথে আমি এই আলফা কোণটিকে যোগ করলাম, তাহলে পাচ্ছি কি এই থিটার মান, আর এই থিটাই হচ্ছে তাহলে আমার তৃতীয় জটিল সংখ্যাটির আর্গুমেন্ট, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট। এবার আসি চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট কি দাঁড়ায়। আমি z4 = x - iy একটি জটিল সংখ্যা নিলাম, যেটা থেকে চতুর্থ চতুর্ভাগে s একটি বিন্দু x, -y পাচ্ছি। তাহলে বিন্দুটিকে যদি দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় উপস্থাপন করি, তাহলে x ধনাত্মক এবং y ঋণাত্মক, অতএব মনে করি এই s বিন্দু x, -y। তাহলে এখান থেকে বাস্তব অক্ষের উপরে SM লম্ব অঙ্কন করলাম, OS সংযুক্ত করলাম, তাহলে এই SM হচ্ছে y, আর OM বাহুর দৈর্ঘ্য হলো x, OS বাহুর দৈর্ঘ্য হলো r। আমি MOS কোণটিকে আলফা চিহ্নিত করলাম। তাহলে ঠিক আগের মতোই এখানে SMO সমকোণী ত্রিভুজ থেকে আর পাচ্ছি √x² + y², আর সমকোণী ত্রিভুজটির লম্ব ভূমির অনুপাত থেকে পাচ্ছি tan আলফা = y/x, অর্থাৎ আলফা tan ইনভার্স y/x। এই যে আলফা নির্ণয় করলাম, এই আলফার মানের সাথে x অক্ষের ধনাত্মক দিকের কোনো সম্পর্ক নেই, এটি নির্ণীত হয়েছে শুধুমাত্র SOM সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত থেকে। তো আমাকে নির্ণয় করতে হবে কি আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে OS রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে। তাহলে কি কোণ উৎপন্ন করলো? x অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি মনে করি এই হচ্ছে থিটা কোণ, সম্পর্ক কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে থিটা কোণ, ইহাই কিন্তু আর্গুমেন্ট। এখন এই আর্গুমেন্টটা মূলত কি অবস্থায় আছে, যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই থিটার মানটা হবে এই যে আলফা তার ঋণাত্মক মান, অর্থাৎ আমার আর্গুমেন্ট থিটা - tan ইনভার্স y/x। এই হচ্ছে চতুর্থ চতুর্ভাগে কোনো জটিল সংখ্যার আর্গুমেন্ট। তাহলে আজকে যে সংক্ষিপ্ত আলোচনাটি করলাম, আশা করি আলোচনাটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় পড়াশোনা করবে, তাতে তোমাদের জন্য উপকারে আসবে বলে আমি আশা করি। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।